আসলে ম্যাক্সিমাম কেসের বিষয়টা কিন্তু এরকমই হয় যে নর্ডেন কলেজে যারা ভর্তি আগ্রহী থাকে তারা মনে করে হয়তো এই সময় অনেক পড়াশোনা করতে হবে, অনেক কিছু করতে হবে। কিন্তু আমি বলো বা ম্যাক্সিমাম আমার চারপাশে যারা ফ্রেন্ড ছিল, ম্যাক্সিমাম নর্ডেন কলেজ স্টুডেন্ট এরকমই থাকে যে বেশি একটা পড়াশোনা করার সুযোগ পায় না বা ইচ্ছা করেও পড়ে না। কিন্তু মোটামুটি বেসিক ক্লিয়ার থাকলে কিন্তু চান্সটা হয়ে যায়। আর বেশিরভাগ তো বই রিলেটেড জিনিসপত্র আসে। 15 মিনিট সময় দিছে, 25টা এমসিকিউ, ক্যালকুলেটর অ্যালাউড না, মানে যাই হোক এটা কঠিন একটা অবস্থা। এখন এই অবস্থার মধ্যে আমার প্রশ্নের মধ্যে কোনো নাম্বারিং নেই, যে আমার কাছে যদি সময় চলে গিয়ে থাকে 10 মিনিট, আমি কি এমসিকিউ 10টা আনসার করলাম না 20টা আনসার করলাম, আমার বোঝার কোনো উপায় নেই। কারণ এই চাপের পড়ে যে আমি স্কিপ করবো নাকি সামনের প্রশ্ন গেলে ব্যাকে আসার কোনো সুযোগ নাই, প্লাস কত নাম্বার প্রশ্ন আছে এটাও জানি না, আমার হাতে যে 2 মিনিট সময় আছে এটাও আমি বুঝতেছি না, করিও নাই। এরকম একটা অবস্থা। পরে দেখা গেছে যে এরকম স্কিপ করে আনসার করতে করতে 15 মিনিটের পরীক্ষা আমি 13 মিনিটে শেষ করে ফেলাইছি। এমন একটা সময় ছিল যে করোনার আগে অনলাইনে রিসোর্স বেশি একটা অ্যাভেলেবেল ছিল না। এখন তো অনলাইনে অনেক রিসোর্স অ্যাভেলেবেল আছে। তো একটা স্টুডেন্ট চাইলেই একটা ভালো প্ল্যাটফর্মে ভর্তি হয়ে অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। তো এই সময় তোমার পরামর্শ কি হবে যে নর্থ কলেজে আসার পরে যে তুমি যে একটা হোস্টেলে প্রবলেম ফেস করতো, ঢাকার বাইরে থেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট আসলে এরকম প্রবলেম ফেস করবে। তো এই সময় এটা কি ওর ঠিক নাকি যে এত কষ্ট করে এখানে পড়াশোনা করা, নাকি অনলাইনে পড়ার প্রিপারেশনটা গুছাই রাখা আর কি? এটা তো আসলে ব্যক্তি ভেদে মানে আলাদা আলাদা হওয়া উচিত। অনেকে আসলে পারে এগুলা এগুলা, তেমন কিছু না। আর অনেকের আসলে এতই হোম সিকনেস আছে যে ও দূরে গেলে পারেই না, ওর জন্য তো আসলে দূরে থেকে এটা সম্ভব না। আমি অনেককেই দেখছি যে ওরা হচ্ছে একদমই মানায় নিতে পারে নাই ফার্স্টের দিকে। তো আমার ক্ষেত্রে ওই প্রথম দিকের যতটুকু অসুবিধা ওইটুকুই, এরপরে আর তেমন ফেস করা লাগে নাই। যখন হোস্টেলে উঠছি, বন্ধু টন্ধু হয়েছে, তখন আর তেমন সমস্যা লাগে না। সময় পেলে সন্ধ্যাবেলা বিকালবেলা একটু ক্রিকেটও খেলছি বাইতুল আমান মাঠে। পড়ি আর না পড়ি, পরীক্ষা দিতে হবে। মানে আমার কাছে মনে হইতো যে পরীক্ষা যদি না দিই তাহলে মানে একটা লস। কেন করছিলাম এরকম, পরীক্ষা দেওয়ার তালে তালে কিছুটা পড়া হইতো টুকটাক, এটাই। আর শেষমেশ তো এনডিসি পরীক্ষার আগে দিয়ে আবার অনেকদিন গ্যাপে ছিলাম, তখন কোনো পরীক্ষাও দেই নাই, কিছুই না। তখন আবার হালকা একটু দেখা লাগছে। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকে আমাদের সাথে আছে মাহিন, নর্ডেন কলেজ 22 ব্যাচ। তো মাহিন, তুমি যদি তোমার পরিচয়টা একটু দিতে। তো আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ মাহিন শাহরিয়ার। আমি হচ্ছে ট্রিপলি ডিপার্টমেন্টে পড়তেছি, বুয়েটে। আর নরডেমে ছিলাম 2022 সালে, এইচএসসি পাস করেছি। নরডেমে হচ্ছে গ্রুপ ওয়ানে ছিলাম। আলহামদুলিল্লাহ মাহিন, তুমি তো নর্ডেন কলেজ থেকে বইকে আসছো। তোমার তাহলে তো নর্ডেন কলেজ সম্পর্কে ভালো অভিজ্ঞতা আছে, পড়াশোনা বলো যাই হয় বলো। আচ্ছা, আমি যদি তোমাকে সর্বপ্রথমে জানতে চাই যে এই যে নর্ডেন কলেজ সবার এত আগ্রহ, তো তোমার নটরডেম কলেজে ভর্তির পিছে আহ কি কারণ ছিল, বা তুমি কেন নটরডেম কলেজে ভর্তি হয়েছো? আচ্ছা, নটর ডেম কলেজ তো হচ্ছে আপনি খুবই ভালো একটা কলেজ। এটা হচ্ছে আমি যখন এসএসসি পরীক্ষার আগে দিয়ে 10-এ যখন পড়ি ফার্স্টের দিকে, তখন এক বন্ধু দেখতাম বলতেছিল যে ওর ইচ্ছা হচ্ছে নটরডেম কলেজে পড়া। নটরডেম কলেজ হচ্ছে এই সে এরকম গল্প টল্প বলতো। তা আমি আসলে এত কিছু জানতাম না, ওর কাছ থেকে শোনা প্রথম যে নটরডেম কলেজে পড়া লাগে। সে হচ্ছে পরে আর নটরডেমে চান্স পায় নাই। কিন্তু মানে অনলাইনে, আমাদের সময় তো অনলাইনে পরীক্ষা হয়েছে, এটা একটা সমস্যা হুম। ছিল। তো আমার কি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আম, ওর কাছ থেকে আলহামদুলিল্লাহ। শোনা, ওর কাছ থেকে আগ্রহ সৃষ্টি হওয়া। তো নটরডেম কলেজে ভর্তি পরীক্ষাদের প্রথমেই যেটা কোশ্চেন থাকে আর কি, যে ভাইয়া নটরডেম কলেজে ভর্তি হওয়ার জন্য, ভর্তি পরীক্ষায় বসার জন্য আর কি, তো আমার কি কি রিকোয়ারমেন্টস লাগবে, রেজাল্ট কেমন হতে হবে। তো তুমি যদি তোমার সময়ের অভিজ্ঞতাটা বলতে যে রেজাল্ট কি চাইছিল আর কি, রিকোয়ারমেন্টটা কি ছিল? তো আমাদের সময় তো জাস্ট রিকোয়ারমেন্ট ছিল A+ থাকা, আর হচ্ছে হায়ার ম্যাথ আর ফিজিক্স এগুলো মনে হয় প্লাস, এইটুকুই। এসএসসি পরীক্ষার পরে দেখা যায় যে প্রায় যে এই 1.5-2 মাসের একটা গ্যাপ থাকে। তো ওখানে তো অনেক প্ল্যানিং থাকে যে এই জায়গায় যাবে, ওই জায়গায় করবে, এটা করবে, ওইটা করবে। তো এর ভিতরে পড়াশোনার মোটিভেশনটা ধরে রাখা যদিও কঠিন, তবুও তুমি যদি তোমার ওই সময়ে তোমার অভিজ্ঞতাটা শেয়ার করতে, যে তুমি কিভাবে পড়াশোনা করছিলা বা কিভাবে সময়টাকে কাজে লাগাইছো তুমি আর কি। তো আমার যেই কিছুদিন সময় ছিল এসএসসির পরে, ওই সময় তো আমি একদম যে কাজে লাগাইছি এরকম কিছু না। আমি তবে প্রথম দিকে যখন তখন করোনার বন্ধ দেয় নাই,
তখন একটা কোচিং এ ভর্তি হয়েছিলাম। তো ওই জায়গায় কয়েকদিন ক্লাস টাস করছি, পরীক্ষা দিছি। পরীক্ষা মোটামুটি ভালোই হইতেছিল, দেখা যাচ্ছে যে 30-এর মধ্যে 26-27 এরকম পেয়ে যেতেছিল, খারাপ ছিল না। এরপরে মানে জাস্ট কয়েকদিন, এক সপ্তাহ মনে হয় ক্লাস টাস করি না। এরপরে হচ্ছে এরকম 18 মার্চ থেকে সম্ভবত বন্ধ দিয়ে দিছে। তো এরপরে বাসায় এসে পড়ছি। বাসায় আসার পরে কিছুদিন পরে আব্বু একটা দোকান খুলছে নতুন, ওষুধের দোকান। তো ওইখানে দোকানে বসে শুরু করছি। এর পাশাপাশি টুকটাক একটু পড়লে পড়ছি, না পড়লে নাই। এবং শেষ দিয়া যখন হচ্ছে ওই কোর্স, তখন আবার অনলাইন হয়ে গেছে। অনলাইনে পরীক্ষা টরীক্ষা দিতাম, পড়ি আর না পড়ি পরীক্ষা দিতাম আর কি। মানে আমার কাছে মনে হইতো যে পরীক্ষা যদি না দিই তাহলে মানে একটা লস, কেন করছিলাম এরকম। পরীক্ষা দেওয়ার তালে তালে কিছুটা পড়া হইতো টুকটাক, এটাই। আর শেষমেশ তো এনডিসি পরীক্ষার আগে দিয়া আবার অনেকদিন গ্যাপে ছিলাম, তখন কোনো পরীক্ষাও দেই নাই, কিছুই না। তখন আবার হালকা একটু দেখা লাগছে। আসলে ম্যাক্সিমাম কেসে বিষয়টা কিন্তু এরকমই হয় যে নর্ডেন কলেজে যারা ভর্তি আগ্রহী থাকে তারা মনে করে হয়তো এই সময় অনেক পড়াশোনা করতে হবে, অনেক কিছু করতে হবে। কিন্তু আমি বলো বা ম্যাক্সিমাম আমার চারপাশে যারা ফ্রেন্ড ছিল, ম্যাক্সিমাম নর্ডেন কলেজ এরকমই থাকে যে বেশি একটা পড়াশোনা করার সুযোগ পায় না বা ইচ্ছা করেও পড়ে না। কিন্তু মোটামুটি বেসিক ক্লিয়ার থাকলে কিন্তু চান্সটা হয়ে যায়। আর বেশিরভাগ তো বই রিলেটেড জিনিসপত্র আছে। আচ্ছা, তো তোমাদের পরীক্ষাটা তো অনলাইনে ছিল, তবুও তো পরীক্ষার একটা প্রেশার তোমাকে ফেস করা লাগছে। তুমি যদি তোমার পরীক্ষার দিনের অভিজ্ঞতাটা একটু আমাদের সাথে শেয়ার করতে। আচ্ছা, পরীক্ষার অভিজ্ঞতাটা আসলে মানে ভালো না, খারাপই বলা যায়। আমাদের তো ফার্স্টে হচ্ছে মক টেস্ট বা ডেমো টেস্টের মতো হয়েছিল। ওই টেস্ট আমি ঢুকছি, ঢুকার পরে আমি ঠিক মতো আনসার করতে পারিনি, আমার বের করে দিছি। তো আমি এটা নিয়ে ফার্স্ট্রেটেড ছিলাম যে কি সিস্টেম করছে, যে ঠিক মতো পরীক্ষা দিতে পারতেছি না, ডেমো দিতে পারলাম না, তাহলে মেইন পরীক্ষা কই থেকে দিতে পারবো? এরকম একটা অবস্থা। যাই হোক, তাও ভালো ভালো আর কি মেইন পরীক্ষায় ঢুকছি। মেইন পরীক্ষায় ঢুকার মধ্যেও মনে হয়েছে যে এটা কি অবস্থা, আমার কাছে জাস্ট সামনে প্রশ্ন আসতেছে, এই প্রশ্নের মধ্যে কোনো নম নাই, যে আমি কত নাম্বার প্রশ্নে আছি এটা বোঝার কোনো উপায় নেই। হুম। এটা একটা সমস্যা ছিল। প্লাস সময় দিছে হচ্ছে 15 মিনিট। এখন আবার সম্ভবত জুমে বা কিছু একটাই আমাদের ঢুকা লাগছে, ঢুকে হচ্ছে ভিডিও অন করে রাখা লাগছে। ক্যালকুলেটর অ্যালাউড ছিল না। 15 মিনিট সময় দিছে, 25টা এমসিকিউ, ক্যালকুলেটর অ্যালাউড না, মানে যাই হোক, এটা কঠিন একটা অবস্থা। এখন এই অবস্থার মধ্যে আবার প্রশ্নের মধ্যে কোনো নাম্বারিং নেই, যে আমার কাছে যদি সময় চলে গিয়ে থাকে 10 মিনিট, আমি কি এমসিকিউ 10টা আনসার করলাম না 20টা আনসার করলাম, আমার বোঝার কোনো উপায় নেই। তো আমার মানে এত প্রেশার শুরু হয়েছে একটা সময় গিয়া, মনে করেন যে আপনার 10 মিনিট সময় যখন গেছে, তখন আমি না বুঝতেছি যে আমি কত নম্বর প্রশ্নে আছি, না বুঝতেছি যে এই অঙ্ক কেমনে করা লাগবে, এরকম একটা প্রেশারে বইরা। আবার আরেকটা সমস্যা হচ্ছে এরকম যে আপনার প্রশ্ন যেটা, ওটা যদি আমি স্কিপ করি, ব্যাকে আসার আর উপায় নেই, ওটা স্কিপ মানে স্কিপ, এরকম। মানে এই চাপে পড়া যে আমি স্কিপ করবো নাকি সামনের প্রশ্ন গেলে ব্যাকে আসার কোনো সুযোগ নাই, প্লাস কত নাম্বার প্রশ্ন আছে এটাও জানি না, আমার হাতে যে 2 মিনিট সময় আছে এটাও আমি বুঝতেছি না, করিও নাই। এরকম একটা অবস্থা। পরে দেখা গেছে যে এরকম স্কিপ করে আনসার করতে করতে 15 মিনিটের পরীক্ষা আমি 13 মিনিটে শেষ করে ফেলাইছি। তারপরে বের হয়ে গেছি, তা আমার তো মানে অবস্থা তখন যে না, হবে না, কোনোভাবেই হবে না। এই যেই তাড়াতাড়ি করে আনসার করছি, ঠিক মতো ক্যালকুলেশন করি নাই। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এমনি যা দেখে মনে হয়েছে ওইটা দেখাই দিছি। এই 17টা 18টা, হয়তো ওটা 25টা থেকে আশা করতেছিলাম, এইটুক দিয়ে গিয়ে 18টা পেয়ে যাচ্ছে। এরকম ইয়েতে ছিল। আসলে পরীক্ষা অনলাইনে হোক বা অফলাইনে হোক, কোশ্চেন প্যাটার্নটা আশা করি মোটামুটি সেমই থাকার কথা। যে আমাদের এমসিকিউ আসে ম্যাক্সিমাম টাইম, কিছু এমসিকিউ থাকে, কিছু শর্ট কোশ্চেন থাকে। রিসেন্টলি গত কয়েক বছর সম্ভবত একটু ভাব সম্সরণ বা এরকম অনুচ্ছেদ লেখা এরকম না আসছে। তো তুমি যদি তোমার কোশ্চেনটা নিয়ে একটু কথা বলতে, কি টাইপের কোশ্চেন আসছে, মেইন বই পড়ে এটা পাওয়া সম্ভব কিনা, নাকি আরো অতিরিক্ত কিছু পড়তে হবে, যদি এটা একটু বলতে আর কি। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে একদম যতটুকু সিলেবাসে ছিল ওই সিলেবাসের পুরাটাই আবার হালকা পাতলা যদি জানা থাকে তাইলে ওই সব প্রশ্ন আনসার করা সহজ। যেমন আপনার ফিজিক্সে একটা প্রশ্ন ছিল হচ্ছে F/A = ধ্রুবক, এরকম একটা সূত্র ছিল না ফিজিক্সে আমাদের, হুম। প্যাসকেলের সূত্র পদ্ধতি। তো ওইটা থেকে একটা সূত্র আসছে, ওইটার একটা ম্যাথ আসছে। এটাই ছিল মনে করেন যে মোটামুটি কঠিন লেভেলের ম্যাথ, এছাড়া কোনো কঠিন ম্যাথই আসে নাই। তারপরে হচ্ছে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে বাংলার ক্ষেত্রে প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে আসছে। বাংলার ক্ষেত্রে সিলেবাসের বাইরের কিছু প্রশ্ন ছিল, যেমন
আমাদের সিলেবাসের মধ্যে ছিল না যে আপনার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা গল্প ছিল, ওটা আমাদের সিলেবাসে ছিল না। ওখানে হরিহর বা এরকম কিছু একটা, যে ওদের পারিবারিক অবস্থা কিরকম ছিল, এরকম একটা এমসিকিউ আসছে, যে দরিদ্র, মোটামুটি মধ্যবিত্ত, এরকম এরকম এছাড়াও আরো একটা প্রশ্ন আছে আর কি সিলেবাসের বাইরে থেকে, বাট বই থেকেই তো আলটিমেটলি। আমি এই অবসর সময় পাইয়া এগুলা পড়ে ফেলাইছিলাম, গল্পের বই গল্প পড়তে আর কি, এরকম। তুমি যদি একটু ইংলিশটা নিয়ে বলতা যে ইংলিশের প্রিপারেশন কেমন নেওয়া উচিত ছাত্রদের, যেহেতু নর্মাল ইংলিশের কোশ্চেনটা একটু অন্যরকম হয় আর কি। আমার কাছে মনে হয়েছে যে ইংলিশ প্রিপারেশন মানে কি আর নিব, মোটামুটি বেসিক আছে। এখন যদি কঠিন প্রশ্ন করে তাহলে আমি পারবো না, তার মানে আশা করি মোটামুটি কেউই পারবে না, এরকম একটা অবস্থায় মানে ভাবছিলাম। আমি নিজের কনফিডেন্স দিছি যে আমারই তো ইংলিশ পারা সম্ভব না অনেক কয়েকদিন প্রিপারেশন নিয়ে। তবে নর্মালি একটা বেসিক ইংলিশের প্রিপারেশন তো থাকা উচিত। যেমন আমি কয়েকদিন কিছু বাগধারা টাগধারা দেখছিলাম ইংলিশে, যে ফ্রেজেস এন্ড ক্লজেস এরকম। তো ওইগুলা থেকে যদি প্রশ্ন আসতো তাহলে হয়তো কঠিন পড়তো, ওইটা থেকে প্রশ্ন করলে কঠিনই হয়, মানে নর্মাল সাধারণ বাগধারা দেন হয় ওটা। তারপরে আপনার কিছু বাক্যের ভুল টুল এরকম কিছু পড়া লাগে। আমি সবই পড়ছি, যতগুলো টপিক আমার সামনে মনে হয়েছে যে এগুলা এগুলা পড়া দরকার, যেগুলোর মধ্যে আমার একটু গ্যাপ ট্যাপ আছে, এগুলো টুকটাক দেখছি। এবার তাও পরীক্ষার হলে যে আমি পারছি এরকম কোনো কথা পারিনি। তো আচ্ছা। আমি আগেই ধরে নিয়েছিলাম যে এই প্রশ্ন আমি পারবো না, আমি পারবো না, মানে মোটামুটি 90% আমার পারবে না, এরকম ধরে হুম। নিয়েছি। আর বাকিগুলোর উপরে পারা লাগবে। আচ্ছা, যাক, তো তোমাদের সময় তো বা লিখিত পরীক্ষা যেটা আমরা এখন যেটা রিটেন এক্সাম দিই, এটা তো এখন অফলাইনে হচ্ছে, তোমাদের সময় তো অনলাইনে ছিল। তোমাদের সময় কি ভাইভাটা হয়েছিল কি? হ্যাঁ, ভাইবা হয় নাই আমাদের সময়, শুধুমাত্র আচ্ছা। অনলাইনে এক্সাম দিয়েছি। আচ্ছা, এরপরে মোটামুটি তো তোমরা ক্লাস চার তো আলহামদুলিল্লাহ পেয়ে গেছো, ক্লাস শুরু করছো। তো ক্লাসের অভিজ্ঞতা যদি বলতা তুমি, যে তুমি 1.5 থেকে 2 বছর তাহমিদ কলেজে থাকলা, ওইখানে পরিবেশ সম্পর্কে, টিচারদের পড়াশোনার মান সম্পর্কে, আহ পরীক্ষা পদ্ধতি সম্পর্কে যদি একটু ডিটেলস আমাদের বলতে। আচ্ছা, মানে আমরা তো আসলে টিকার পরেও যে ক্লাস শুরু করতে পারছি এরকম নয়, অনলাইনে আপনারা যেরকম 1 বছর বসে ছিলেন, আমরা ওই 1 বছর ওই জায়গায় বসে ছিলাম। তারপরে হচ্ছে ক্লাসটা শুরু হইলো। কিন্তু এই 1 বছর বসে থাকার মধ্যে ফার্স্টে দিক দিয়ে ক্লাস শুরু করছি, ভাবলাম যে খুব মনোযোগ দিয়ে ক্লাস করব, একদম বই টই নিয়ে সবগুলা খাতা নিয়ে বসছি, কিন্তু আলটিমেটলি কিছুই হয় নাই। আমি শুধুমাত্র এই এলাকায় একটা স্যার ছিল, আমাদের অবশ্য মোটামুটি মফস্বল আর কি, সো আহামরি যে খুব ভালো শিক্ষক টিক্ষক আছে এরকম না। শুধুমাত্র ম্যাথটা একজন এই এসসি পোলাপান পড়ায় ওইরকম একজন স্যার, ওনার কাছে ম্যাথ পড়তাম। ওই মানে ম্যাট্রিক্স নির্ণয় এগুলা আর কি, এর সরলরেখা এগুলা ওনার কাছে করে শেষ করছে নিজে নিজে আর কি। স্যার দিত, আমরা করতাম, টুকটাক আর কি দেখাই দিত। তো এই এরকম করতে করতে ম্যাথ যথেষ্ট আগাইছি। ফিজিক্স হচ্ছে একজন স্যার ছিল, উনি যদিও বা কলেজ পড়ায়, কিন্তু মনে করেন যে গ্রামের দিকের কলেজের ছাত্র পড়ায়। তো আহামরি যে কিছু দিয়ে দিতেছে এরকম না, আমি যাইতাম ওনারা কি পড়ায় পড়তাম, ওইখান থেকে কিছু কিছু ফিজিক্সটা আগাইছি হালকা পাতলা যতটুকু আগাচ্ছে, খুব বেশি আগায় নাই। কেমিস্ট্রি তো আমাদের কোনো টিচারই নেই এদিকে, শহরেই খুঁজে পাওয়া যায় না, সেখানে প্রভাবশালী তো পাওয়া বিদেশিটা। তো কেমিস্ট্রির কিছুই হয় না আমার তো ভালো। আর ক্লাস হইতে ওই জায়গায় ক্লাসের মতো, আমাদের একজন স্যার ছিল বিদ্যুৎ স্যার, ম্যাথ ক্লাস নিত। উনি ম্যাথ ক্লাসের মধ্যে একটা দুইটা করে প্রশ্ন করতো যে এই ম্যাথ পারো কি পারো না। সবাই কেউ হয়তো কোনো রেসপন্স করতো না যে ক্লাস ঠিক মতো করতেছে না, সবাই রেসপন্স করতো না, ঠিক আছে অধ্যায় শেষ, নেক্সট অধ্যায় কালকে থেকে শুরু হবে, এরকম করে করে দেখা যায় যে আমাদের ইন্ডিকেশন পর্যন্ত শেষ করে ফেলাইছে ক্লাস শুরু হইতে হইতে। তো ওই জায়গায় আপনার ম্যাথের সাথে তাল মিলানো একদম অসম্ভব হয়ে যেত। বাংলায় হচ্ছে আমাদের মিজান স্যার ক্লাসটা নিতেন, ক্লাস আমার কাছে আমার কিছু মনে হয় নাই, গল্প টল্প করতো, পড়াইতো, পড়ার মতো চলছে, আমি আমার মতো চলছি। তো এরকম। আর বায়োলজি ক্লাসটা ভালো লাগতো, আমাদের নাজমুল স্যার ক্লাস নিত প্রথম দিকে। এছাড়া অ্যাডলিন ম্যাম ক্লাস নিত, অ্যাডলিন ম্যাম যথেষ্ট ভালো করে পড়াইতো, কিন্তু আমি ঠিক মতো ক্লাস করতাম না আর কি, এটা ছিল সমস্যা। তো যাই হোক, এরকম করতে করতে যখন অফলাইনে সেপ্টেম্বরের 12 তারিখ থেকে সম্ভবত আমার ক্লাস শুরু হয়েছে, তো তখন আবার হোস্টেল খোঁজা টোজা নিয়ে সমস্যা হয়েছে, মানে একদম কলেজে ভর্তি হওয়ার পরে সবাই যে সমস্যা ফেস করে, আমি সেটা 1 বছর পরে সেপ্টেম্বরের 12 তারিখে গিয়ে ফেস করছি, যে এখন আমি থাকবো কই। তো আব্বুকে নিয়ে গেছি, তো এখানে অনেকগুলা হোস্টেল, তো এই হোস্টেল নিয়ে আমি টেনশন করতেছি যে কোথায় থাকবো, কোন জায়গায় থাকলে ভালো হয়, খরচের একটা ব্যাপার আছে। কিছু কিছু বড় বড় হোস্টেল আছে, যেমন সোনালী ডায়মন্ড, ওই জায়গায় আবার খরচ ভালো, অনেক বেশি খরচ।
দেখা যায় যে 11, 12, 13 হাজার টাকা এরকম জাস্ট থাকা খাওয়ার ভাড়া। আবার দেখা যায় যে রুমের মধ্যে দিতেছে 3 জন 4 জন করে। তো ওইরকম অবস্থা, মানে খরচও বেশি, থাকাও কষ্ট। তো আমি হচ্ছে মিডিয়াম রেঞ্জের মধ্যে গেছি। তো এরকম নিউক্লিয়াস দেখছি, প্রভাত ফেরি এরকম আর কি কি ছিল। তো আমি হচ্ছে পরে মধুমিতা গলি, ওইখানে একটা নিউক্লিয়াস ছাত্রাবাস ছিল, ওটাতে পরে থাকা শুরু করছি। আর ওইখানে আবার সিটের সংকট ছিল, কারণ মাসের অর্ধেকে গেছি। তো কয়েকদিন থাকা লাগছে ফকিরাপুরের হোটেলে। তো ওইটা একটা মানে খুবই খারাপ একটা এক্সপিরিয়েন্স। ওই হোটেল গুলা থাকার মতো না আসলে। মানে ওখানে না আছে পানির ব্যবস্থা, না আছে ঠিক মতো থাকার ব্যবস্থা, আলো বাতাস তো ঢুকেই না আমার কাছে ঠিক মতো। মানে ওই জায়গায় দম ফেলার জায়গা মনে হয়নি, জেলখানা বলিস। ওইখানে যে আমি 18 দিন তো ছিলাম না, 18 দিনের মধ্যে হয়তো 15-16 দিন ছিলাম। মানে খুব কঠিন জীবন মনে হয়েছে ওইখানে। তো ওই ট্রমা মনে হয় আমি এখনো কাটাই উঠতে পারি। যাই হোক, ওইখান থেকে বেরোয় আসছি। বেরোয় তারপরে হোস্টেলে থাকা শুরু করছি, ওখানে নতুন বন্ধু বান্ধব হয়েছে এইভাবে। আর প্রথম দিকে তো হচ্ছে যখন সিলেটি দেওয়া শুরু করছি, আমার কাছে মনে হইতো যে আমি বই পড়ে যাব, সিলেবাস পুরোটা শেষ করে যাব, পরীক্ষা হলে এখন আমাকে কে আটকায়। যাইতাম পরীক্ষার ফলে খুব কনফিডেন্স দিয়া, কিন্তু ওই কনফিডেন্স দিয়া বা পরীক্ষা ভালো হয় আনন্দ নিয়ে ফিরতে পারতাম না। কি না কি এক প্রশ্ন করতো, দেখা যেত যে অর্ধেকের বেশি পারতাম না। আনসার করতাম, দেখা যেত যে 50 মার্ক মাত্র উড়াইতে পারছি এরকম। ম্যাথের ক্ষেত্রে একটা কাহিনী হয়েছে যে হ্যাঁ, ম্যাথ যদি কেউ ভালো করে পড়ে যায় তার কাছে কিছুটা কিছুটা সহজ আছে উঠানো। বাট ম্যাথের ক্ষেত্রে দেখা যায় যে 60-70 এরকম উঠানো যেত। ফিজিক্স এর ক্ষেত্রে যতই করে যেতাম আমার 50-60 বেশি উঠতো না। একবার তো হচ্ছে ফেল করে ফেলাইছি ফিজিক্স। এইটা ছিল কাইন্ড অফ মানে গত কয়েক বছরের মধ্যে আমার প্রথম ফেল। মানে আচ্ছা। ফিজিক্স এর মতো একটা সাবজেক্টে ফেল করছি, চিন্তাই করা যায় না। এই জায়গায় 90 দেখা যায় যে না পড়ে বছরের পর না পড়ে পরীক্ষা দিল, দেখা যায় ভালো একটা মার্ক এসে উঠতো এরকম। হুম। যাই হোক, অসুবিধা নাই। টার্ম পরীক্ষাগুলো হইতো, তখন আমার এগুলাই ভালো করা যেত। টার্ম পরীক্ষা যথেষ্ট সহজ, সেন্ট আপ 1 সেন্ট আপ 2 এগুলা। তো অনলাইনে বলে যেগুলো আমাদের পরীক্ষা টরীক্ষা হয়েছে, এগুলো তো আমি কিছু নিজে দিই নাই। সব ওই গ্রুপের মধ্যে প্রশ্ন দিত আর প্রশ্নের উত্তর দিত, এগুলাই আনসার টানসার করে। তো ওইখান থেকে আমার পজিশন 561তম ছিল। ওই পজিশন আসলে কেউই করে নাই। এরকম হয়েছে যে আমাদের গ্রুপের মধ্যে একটা ছেলে ছিল 1000-এর বাইরে পজিশন। ও পরে যখন অফলাইনে পরীক্ষা হয়েছে সেট আপ 2, তখন দেখা গেছে যে 100-এর ভিতরে, একদম 100-এর ভিতরে, মানে 100 কি 50-এর ভিতরে এরকম। হুম। তো আমিও মোটামুটি চেষ্টা করছি, যদিও সবসময় চেষ্টা করে যে ফল পাইছি এরকম না, চেষ্টা করে গেছি আর কি। তো একটা সুবিধা হচ্ছে আমাদের, যেহেতু অনলাইনের ব্যাচ ছিলাম, আমাদের এত প্রেসার দেয় নাই। অ্যাটেন্ডেন্স নিয়েও অনেক প্রেসার দেয় নাই। প্লাস হচ্ছে যেটা ল্যাবের প্রেসারটা, এটাও আমরা অনেক যে বেশি ফেস করছি এরকম না। এখন যে কোনো ব্যাচ, আমরা বাদে হয়তো যে কোনো ব্যাচই এটা খুব, এই প্রেসারটা খুব ফেস করছে, ল্যাবের প্রেসার। আমরা যাইতাম টুকটাক ল্যাব ট্যাব করছি, ব্যাকআপও খাওয়া লাগছে অনেকের, আমার যদিও খাওয়া লাগে নাই আলহামদুলিল্লাহ। তো এটা আমার কাছে তেমন প্রেসার মনে হয়নি। আচ্ছা। তো এখন তো আসলে হচ্ছে কি, এমন একটা সময় ছিল যে করোনার আগে অনলাইনে রিসোর্স বেশি একটা অ্যাভেলেবেল ছিল না। এখন তো অনলাইনে অনেক রিসোর্স অ্যাভেলেবেল আছে। তো একটা স্টুডেন্ট চাইলেই একটা ভালো প্ল্যাটফর্মে ভর্তি হয়ে অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। তো এই সময় তোমার পরামর্শ কি হবে যে নর্থ কলেজে আসার পরে যে তুমি যে একটা হোস্টেলে প্রবলেম ফেস করতো, ঢাকার বাইরে থেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট আসলে এরকম প্রবলেম ফেস করবে। তো এই সময় এটা কি ওর ঠিক নাকি যে এত কষ্ট করে এখানে পড়াশোনা করা, নাকি অনলাইনে পড়ার প্রিপারেশনটা গুছাই রাখা আর কি? এটা তো আসলে ব্যক্তি ভেদে মানে আলাদা আলাদা হওয়া উচিত। অনেকে আসলে পারে এগুলা এগুলা, তেমন কিছু না। আর অনেকের আসলে এতই হোম সিকনেস আছে যে ও দূরে গেলে পারেই না। ওর জন্য তো আসলে দূরে থেকে এটা সম্ভব না। আমি অনেককেই দেখছি যে ওরা হচ্ছে একদমই মানায় নিতে পারে নাই ফার্স্টের দিকে। তো খুবই কষ্ট নষ্ট হয়েছে। আমি 24 বছর একটা ছেলের চিনি, সে নরনেভে আর কি পড়ছে। তো ওই ও নরনেভে থাকাকালীন আমি দেখি নাই ওরা সুস্থ থাকতে। ও সবসময় কোনো না কোনো সময় পেটে ব্যথা, কোনো সময় ডেঙ্গু, এই টি মিলাইয়া অসুস্থই ছিল। যদিও মানে ছেলেটা এতটা মেধাবী যে লাস্টের দিকটা এতটা পড়াশোনা করতে পারছে যে বইটা হচ্ছে 165তম হয়েছে। তো ওই এরকম আছে যে অসুবিধা হয় মানায় নিতে।
আমার ক্ষেত্রে ওই প্রথম দিকের যতটুকু অসুবিধা ওইটুকুই, এরপরে আর তেমন ফেস করা লাগে নাই। যখন হোস্টেলে উঠছি, বন্ধু টন্ধু হয়েছে, তখন আর তেমন সমস্যা লাগে না। দেখতেছি আমার মতো আর অনেকজন আছে, থাকতেছে, ভালো করেই থাকতেছে। কখনো সময় পেলে সন্ধ্যাবেলা বিকালবেলা একটু ক্রিকেটও খেলছি বাইতুল আমান মাঠে। আর নটরডেম কলেজে যারা ভর্তি হয় বেশিরভাগই টার্গেটই ইঞ্জিনিয়ারিং থাকে, স্পেশালি বুয়েট বা মেডিকেল সাইডে গেলে মেডিকেল। তো এই ক্ষেত্রে নটরডেম কলেজ থেকে তুমি কেমন সুযোগ সুবিধা পাইছো যে তোমাকে ইঞ্জিনিয়ারিং এ চান্স পেতে এবং হেল্প করতে আর কি? নটর সিস্টেম থেকে তো আমি ডিরেক্ট কোনো সুযোগ সুবিধা পাইছি বলে তেমন আপনি মনে হচ্ছে না, তবে হ্যাঁ একটা পরিবেশ পাইছি। অনেকজন চেষ্টা করতেছে, চিন্তা ভাবনা করতেছে, সবার যখন চিন্তা এক, তখন এটা নিয়ে আসলে কথাবার্তা হয়, বিভিন্ন সময় তথ্য আদান প্রদান হয়, ওদের চিন্তা ভাবনার সাথে আমার চিন্তা ভাবনার একটা সমন্বয় ঘটে, কি করা যেতে পারে। যেমন হচ্ছে কলেজে ভর্তি হওয়ার পরই আমার এক বন্ধু বলতেছে যে আমার বুয়েটে 1200তম সিটটা হইলেও হয়। তা আমিও নিয়ত করলাম, আচ্ছা ঠিক আছে, ওর যেহেতু 1200তম সিট লাগে, তাহলে আমার 1201তম হইলেও হইতেছে। চেষ্টা আমরা একটু করি কিভাবে পড়াটা লাগবে, এরকম খবর টবর নিতাম, সবার সাথে মিলে জিলাই পড়তাম। তবে আমি আসলে একদম ইঞ্জিনিয়ারিং ওরিয়েন্টেড পড়াশোনা করছি, কখনো এরকম ছিল না। আমি সবসময় হোলসাম পড়ালেখা, যে যা আছে তাই সব এইচএসসির সিলেবাস টিলেবাস আছে সব শেষ করা লাগবে, এরকম করেই পড়ছি। আমার পাশের রুমে একটা ছেলে ছিল, ও অনেক পড়তো, তো ওরে দেখতাম, একটু মোটিভেশন লাগতো যে ঠিক আছে পড়া লাগবে, ও পড়তেছে। ওর পাশের মানে ওই রুমই আরেকটা ছিল, ও দেখতাম তেমন পড়তো না। ও যদিও এখনো বইটাই আছে। এই সব অদ্ভুত অদ্ভুত কেস, কেউ দেখা যাচ্ছে যে খুব বেশি, অনেক বেশি বেশি বইটা হচ্ছে ও মেডিকেলে চান্স পেয়েছে, বেশি যে পড়ছে সেও সফল হয়েছে, আহামরি যে পড়তো না সেও ব্যর্থ, এরকম না, ভালোই করছে। আমি ওদের মাঝামাঝি ছিলাম, দুইজন মিলে দেখতাম, ওরা মাঝামাঝি পড়তাম আর কি। হচ্ছে পরিবেশটাই মেনলি জায়গায় হেল্পফুল, সহায়ক। অনেক ভালো ভালো ছাত্র আসে, ওরা চট্টগ্রাম থেকে আসছিল। তো দুইজনই আর কি খুবই ভালো ভালো স্টুডেন্ট ছিল। ওদের দেখে আমি শিখতে পারা, পড়াশোনার পাশাপাশি এবার অ্যাক্টিভিটিসও করা যায় অনেক ধরনের। এক একজন হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং করতে পারতো, একজন তো পুরা লিটারালি একটা হোয়াটসঅ্যাপের মতন ইয়া বানায় ফেলেছিল, একটা চ্যাটিং চ্যাটিং ওয়েবসাইট সম্ভবত। তো এইগুলা ভালো লাগতো। আচ্ছা, যে আবার আরেকজন ছিল ইয়া ব্লাইন্ড ফোল্ডেড কি রুবিক্স কিউব সলভার, বাংলাদেশের মধ্যে ও ছিল চ্যাম্পিয়ন, এরকম এত কিছু পাশাপাশি ভালোই লাগতো যে এইসব বন্ধুদের সাথে আমার ফ্রেন্ডশিপ হইতেছে। কেউ কেউ আবার করতো বিতর্ক, একদম ন্যাশনালিস্ট লেভেলে। হুম। আমাদের নর্ডেম কলেজের যে ক্লাবগুলো আছে, ক্লাবগুলো কিন্তু অনেক ইনভেস্ট, ওইখান থেকে কিন্তু অনেক অনেক ভালো জায়গায় যায়। তো এই পরিবেশগুলা আমার কাছে খুব ভালো লাগছে। সামনে যারা নর্ডেন কলেজে ভর্তি ইচ্ছু আর কি, যা বা ভর্তি হতে আগ্রহী, তাদের ব্যাপারে তোমার কোনো পরামর্শ? আচ্ছা, যারা ভর্তি হবে তাদের তো অবশ্যই মাথায় রাখতে হবে যে এখানে একটা খরচের ব্যাপার আছে, বানায় নেওয়ার ব্যাপার আছে। তো এরকম তো হইতেই পারে যে তুমি খুব ভালো ছাত্র কিন্তু বানায় নিতে না পারার কারণে একটা খারাপ হয়ে গেল রেজাল্ট। তো এটা একটা মানে আগে চিন্তা ভাবনা করার বিষয় যে আমার থাকতে খাইতে কোনো অসুবিধা হবে কিনা, বা আমি এই জায়গায় মানায় নিতে পারবো কিনা, কিভাবে পড়া লাগবে। আবার আইসা অনেকে ওই পড়ার যে ইয়াটা, আহ, কিভাবে পড়া লাগবে এটাও বুঝে না, কারণ এসএসসির সাথে ইন্টারের পড়াটা কিন্তু আলাদা। হুম। সিমিলারলি ইন্টারের সাথেও ভার্সিটি পড়া আলাদা। এবার আমি নিজে ভার্সিটি তৈরি স্ট্রাগল করছি, কেমনে কেমনে কি পড়া লাগবে আমি কিছুই বুঝতেছিলাম না ফার্স্টে। তো এরকম জিনিসটা হচ্ছে ইন্টারে উঠে মানুষ ফেস করে। তো এই এই ফেস করাটা হচ্ছে গিয়ে উতরে ওঠা কেমনে, এটা অনেকের ক্ষেত্রে সমস্যা হয়। এই জন্য হচ্ছে একদম সেলফ ওরিয়েন্টেড না থেকে মানুষের সাথে কথা বলা, যে কিভাবে পড়াশোনা নিয়ে কিভাবে কাজ করা যায়, এগুলা নিয়ে একটু মানে আশেপাশের বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করা, ভালো বন্ধু বান্ধবের সাথে অবশ্যই, যারা এগুলা পড়াশোনা নিয়ে চিন্তা ভাবনা করে। তো যাক, মাহিন, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাদের অনেক সময় দিলা আর তোমার অনেক অভিজ্ঞতা শেয়ার করলা। ভালো থেকো। ধন্যবাদ অনেক।